সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের সমাজবিজ্ঞান তৃতীয় অধ্যায়ে যে নাম বিবাহ, পরিবার এবং সামাজিকীকরণ। এই অধ্যায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণ, যে কেন আসলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তো সেটা আমরা একটু চলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। এখানে আমরা দুইটা ছবির মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি যে আসলে বিয়ের যে দুইজনের যে একটা ছবি বাঁধা হয়, সেটা যখন সেপারেশন হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, তখন এই ধরনের একটা চিত্র আমরা দেখতে পাই। ঠিক এরকম আমরা এই পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে দুইজনের মধ্যে একটা ফাটল সৃষ্টি হচ্ছে। তো আমরা চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমরা বেশ কিছু কারণ দেখব। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক। কারণ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় একটা কারণ বিবাহ বিচ্ছেদের, যে স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এই দুইজনের কেউ যদি অন্য নারী বা পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে সেটাকে আমরা পরকীয়া বলি। এ ধরনের সম্পর্ক একটা বিবাহিত জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ যদি পরকীয়ায় জড়িয়ে পড়েন, তা দাম্পত্য জীবনে আস্থা, বিশ্বাস এবং আবেগের ঘাটতি তৈরি করে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহজলভ্য হওয়ার কারণে এই পরকীয়ার পরিমাণটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যা বিবাহ বিচ্ছেদের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে পরকীয়ায় জড়ানোর কারণে 22.6% সংসার ভেঙে যাচ্ছে বলে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাদের 2022 সালের একটা জরিপে তুলে ধরার চেষ্টা করেছে। এই যে তালাকের প্রধান কারণেই তারপর দাম্পত্য জীবন পালনে অক্ষমতা, ভরণ পোষণে অক্ষমতা, এরকম অনেকগুলো কারণ পাওয়া গিয়েছে। তার মধ্যে মোটা দাগে এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। এবং 2018-তে দেখো একের নিচে ছিল, 19-এ 1, 20-তে 1, 21-এ আর একটু কমে গিয়েছিল, 22-এ এসে বেশ বেড়ে গিয়েছে। তো এই যে আগে দেখা যেত যে ছেলে বা মেয়ে উভয় কারো যদি পছন্দ বা ভালো লাগা থাকতো, হয়তো তার সাথে যদি বিয়ে না হয়ে থাকে, তাহলে হয়তো বা বলা হতো যে আউট অফ সাইট বা আউট অফ মাইন্ড, যে চোখের আড়াল তো মনের আড়াল। সে একটা পর্যায়ে যে পুরনো মানুষকে ভুলে যে নতুন সংসারে সে আপন করে নিত নতুন সংসারটাকে। কিন্তু এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম, ফোন, এগুলোর কারণে দেখা যাচ্ছে যে পুরনো ব্যক্তির সাথে আবার হয়তোবা ওই যোগাযোগ রক্ষা করে চলছে, আবার এদিকে সংসারও করছে। তখন না পারে নতুন সংসারে মনোনিবেশ করতে, আবার না পারে পুরনো জনকে ভুলে যেতে। এরকম বিভিন্ন ফলশ্রুতিতে এই সেপারেশন গুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আর্থিক সমস্যা, বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক সমস্যা বিবাহ বিচ্ছেদের প্রধান কারণগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। অনেক ক্ষেত্রে স্বামীর উপার্জন যদি সীমিত হয়, স্ত্রীর উপার্জনের উপরে যদি নির্ভরশীলতা থাকে, যে দেখা যাচ্ছে যে অনেকেই স্ত্রী যদি চাকরি করেন, হয়তো স্বামী অনেক ক্ষেত্রে চাকরি করেন না, বা কিংবা পরিবারের আর্থিক যে চাহিদা মেটাতে যদি অক্ষমতা থাকে, যে মৌলিক চাহিদাগুলো যদি সঠিকভাবে পূরণ না করতে পারে, তখন দাম্পত্য জীবনে একটা চাপ সৃষ্টি হয়। আর দারিদ্রতা বা আর্থিক এই অসামঞ্জস্যের কারণে পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, সেখানে মানসিক চাপ বাড়ে, যা বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। এছাড়া পারিবারিক চাপ এবং হস্তক্ষেপ, বাংলাদেশের যৌথ পরিবার ব্যবস্থায় শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্যান্য সদস্যদের হস্তক্ষেপে দাম্পত্য জীবনে অনেক সময় সমস্যার সৃষ্টি করে। আমরা দেখি যে অনেক ক্ষেত্রে বলা হয়, বেশিরভাগ পরিবারে, যে ওই শ্বশুর শাশুড়ির জ্বালাতন অনেক সময় পুত্রবধূদের জন্য মাত্রার অতিরিক্ত চলে গেলে সেটা তাদের জন্য দুর্বিষহ হয়ে পড়ে। প্রত্যেক নববধূ কিন্তু চায় যে আমি যখন শাশুড়ি হব তখন কিন্তু আমি সেরা শাশুড়ি হব, কিন্তু আসলে চেহারাটা পাল্টে যায়। তো এই যে স্ত্রীর উপর যখন শ্বশুরবাড়ির চাপ, যে নুন আনতে পান, সরি, যে পান থেকে চুন খসলেই যেন মানে পুত্রবধূর দোষ, সে রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানোর, যে কোনো সন্তানের যদি অসুখ বিসুখও হয়, মায়ের দোষ। ভালো জিনিস করলে তখন কিন্তু মায়ের ক্রেডিটটা দেওয়া হয় না, কিন্তু একটু কিছু হলেই মায়ের দোষ, পড়ালেখা খারাপ হলে বা এই সকল, মানে সব ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে শ্বশুরবাড়ির লোকজন পুত্রবধূদেরকে ওই অর্থে খুব একটা আপন করে নিতে পারেন না। অথচ মায়েরা চান যে আমার মেয়েটা যেন অন্যের সংসারে যে রাজার হালে থাকে, রানীর স্ট্যাটাসের জন্য থাকে, কিন্তু অন্যের মেয়ে নিজের বাড়িতে এসে যে কিভাবে থাকে সেই কিন্তু চিন্তা আমরা কখনো করি না। এছাড়া সিদ্ধান্তহীনতা, ব্যক্তিগত স্বাধীনতার অভাব,
সম্পর্কের এই টানাপোড়েন তৈরি করে। এই ধরনের যে পারিবারিক চাপ ও হস্তক্ষেপ সম্পর্কের স্থায়িত্বকে অনেক সময় বিপন্ন করে তোলে। মানসিক এবং শারীরিক নির্যাতন যে ঘরোয়া সহিংসতা বাংলাদেশের বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ। এই যে শ্বশুরবাড়ির লোকজন স্বামী সহ যখন তার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করে থাকে, তখন তার পক্ষে আসলে ওই নতুন সংসারে টিকে থাকা অনেক ক্ষেত্রেই দুরূহ হয়ে যায়। স্বামী বা স্ত্রীর যে কোনো পক্ষ থেকে এই মানসিক বা শারীরিক নির্যাতন হতে পারে। তবে স্বামী কর্তৃক বেশি আমরা শুনে থাকি, স্ত্রীর বিষয়টা পুরুষরা অনেক ক্ষেত্রে ওভারলুক করেন, বলতে চান না। বিশেষ করে নারীরা যে শারীরিক নির্যাতন, অপমান, মানসিক চাপের শিকার হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এই দীর্ঘস্থায়ী সহিংসতার ফলে সম্পর্কের ভিত্তিটা অনেক দুর্বল হয়ে পড়ে। এরপরে বিয়ের ক্ষেত্রে জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের চাপের কারণে তরুণ তরুণীরা অনেক সময় তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য হন। বিশেষ করে যদি দেখা যায় যে ওই ছেলে বা মেয়ে হচ্ছে যে তাদের স্ট্যাটাসের সাথে যায় না এমন কোথাও যদি প্রেম করে, তাদের পছন্দ হয়, বা নিজেদের আত্মীয়ের মধ্যে, কাজিনদের মধ্যে অনেক সময় যদি এরকম ভালো লাগা তৈরি হয়, তখন হচ্ছে যে আত্মীয় স্বজনরা খুব একটা অ্যালাউ করেন না। তো এরকম অনেক সময় তাদেরকে ওই নতুন জায়গায় তাদেরকে যখন বিয়ের জন্য জোরাজুরি করা হয়, তখন দেখা যাচ্ছে যে ওই যে বললাম যে পুরনো কথা মনে পড়ে, বা নতুন সেখানে গেলে হয়তোবা খুশি হবে, নতুন জায়গায় সুখী হতে পারবে না। এরকম অনেক বিষয়ের কারণে তাদের এই দাম্পত্য জীবনটাতে স্বাভাবিক বোঝাপড়াটা আসলে ওই অর্থে তৈরি হয় না। এছাড়াও হতে পারে যে বয়সের পার্থক্য, অনেক গ্যাপ যদি হয়, ব্যক্তিগত মতের অমিল থাকতে পারে, মানসিক পরিস্থিতির অভাব, এগুলো সম্পর্ক ভাঙনের অনেক ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষাগত ও মানসিকতার পার্থক্য, যে স্বামী স্ত্রীর মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতার বা মানসিক পার্থক্য যদি থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। যে দেখা যাচ্ছে যে আহ, স্বামীর অনেক শিক্ষাগত যোগ্যতা থাকলে মেয়ের একটু কম থাকলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যদি স্ত্রী উচ্চ শিক্ষিত হয় আর স্বামী যদি কম শিক্ষিত হয়, তখন এই ক্ষেত্রে একটা বড় সংকট তৈরি হয়, এবং ওই যে স্বামীকে কথায় কথায় হয়তো খোঁটা দেওয়া বা এরকম অনেক জটিলতা সৃষ্টি হয়। আমি এখানে কোনো পক্ষ বিপক্ষের কথা বলছি না, বাস্তবতাগুলোর কথাই আর কি বলছি। যে শিক্ষার অভাব এবং আধুনিক মন মানসিকতার অত অমিল থাকলে দাম্পত্য জীবনে মতবিরোধ তৈরি হয়। বিশেষ করে শহর ও গ্রামের যে সাংস্কৃতিক পার্থক্য এই ধরনের সমস্যাকে আরো তীব্র করে তোলে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা গ্রাম থেকে কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে একটা শহরের ছেলে, তখন দেখা যায় যে তাদের একটু দূরত্ব হতেই পারে, কারণ ওই অ্যাডজাস্টমেন্টটা তাদের অনেক ক্ষেত্রে হয় না। তবে ম্যাক্সিমামই কিন্তু অসুবিধা হয় না। সন্তানহীনতা এটা বড় আরেকটা সমস্যা। যদি আহ, চিকিৎসার যে অ্যানালাইসিসে যদি দেখা যায় যে স্ত্রী সন্তান দানে অক্ষম, তখন কিন্তু ওই নারীর জন্য ওই সংসারে টিকে থাকা আর আসলে সম্ভবপর হয়ে ওঠে না। কারণ পুরুষের পরিবার থেকে চাপ দেওয়া হয় যে তুমি কি আহ হচ্ছে যে সন্তান ছাড়া দুনিয়া ত্যাগ করবা, তোমার কি আর অস্তিত্ব থাকবে না, তুমি আর একটা বিয়ে করবে, এরকম। যে পরিবার এবং সমাজের চাপের কারণে এই স্বামী স্ত্রীর মধ্যে এই যে একজন আরেকজনকে দোষারোপ করে, বিশেষ করে স্ত্রীদেরকে বেশি দোষারোপ করা হয় অনেক ক্ষেত্রে। আর সন্তান জন্ম দিতে অক্ষম হলে তাদের মানসিক এবং অবজ্ঞা, মানসিক চাপ এবং অবজ্ঞার যে পরিবেশটা সৃষ্টি হয়, তখন দেখা যাচ্ছে যে আসলে আহ, বিবাহটা টেকে না। আবার হয়তোবা বলে যে না, আরেকটা বিয়ে করার অনুমতি চায়, যে তোমার যেহেতু সন্তান হচ্ছে না, তুমি সন্তান দানে অক্ষম, তাহলে পুরুষ হয়তোবা বলে তাহলে কি আমি আরেকটা বিয়ে করব, তখন হয়তোবা এইসব বিবেচনা করে, যে সে কি পিতার ডাক শুনবে না, এই বিবেচনা করে হয়তোবা তার স্বামীকে নতুন আরেকটা বিয়ের অনুমতি দেয়। কিন্তু তখন দেখা যায় যে আসলে একসাথে মিলেমিশে যে থাকবে এটা হয়ে ওঠে না। ওই তখন দুই সতীনের একটা চাপ সৃষ্টি হয়। দীর্ঘস্থায়ী দূরত্ব, অনেক সময় দীর্ঘদিন ধরে যদি স্বামী স্ত্রী কেউ যদি দূরে থাকে, বিশেষ করে দেশের বাইরে যদি থাকে বা কর্মক্ষেত্রে যদি অনেক দূরে হয় নিজের বাড়ি থেকে, তাহলে অনেক ক্ষেত্রেই একটা একে অপরের প্রতি অবিশ্বাস জন্ম নেয় এবং আবেগেও ঘাটতি তৈরি হয়। আর এই যোগাযোগের অভাব সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, যা বিচ্ছেদের দিকে ঠেলে দেয়। এবং দীর্ঘদিন বিদেশ থাকা, বিবাহ বিচ্ছেদ ঘটেছে সবচেয়ে বেশি সিলেট বিভাগে, কারণ সিলেটের মানুষ কিন্তু অনেক বেশি বিদেশে থাকে। যেমন ইংল্যান্ডের রাজধানী লন্ডনকে কিন্তু বলা হয় বাংলার, ও সরি, সিলেটকে বলা হয় বাংলার লন্ডন, কারণ এখানে
হচ্ছে যে ইংল্যান্ডে বিশেষ করে লন্ডনে থাকে অনেক বাঙালি আছে বিশেষ করে সিলেট থেকে। এটার পরিমাণ হলো ৩.৩, ওই যে আমরা যে জরিপটা দেখেছি। দায়িত্ব জ্ঞানহীন আচরণ অনেক সময় যে বিয়েটাকে শুধু যে রোমান্টিকতাকে বললে চলবে না, এখানে কিন্তু বড় একটা দায়িত্বের বিষয় চলে আসে, যে একজন স্ত্রীর একটা পরিবারের অনাগত সন্তানদের দায়িত্বের বিষয় চলে আসে। তো এইখানে যদি দায়িত্ব জ্ঞানহীন আচরণ স্বামী স্ত্রী উভয়ই যদি কেউ যদি করে থাকে, তখন দেখা যাচ্ছে যে এই টানাপোড়েনটা সৃষ্টি হয়, যে পারিবারিক দায়িত্ব পালনে অমনোযোগী হওয়া, সন্তানদের প্রতি উদাসীনতা বা অতিরিক্ত সামাজিক ব্যস্ততায় জড়িয়ে পড়া, এগুলো সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে। যে পরিবার, সন্তান, স্ত্রী এদেরকে যদি সময় না দিয়ে যদি অন্যদিকে সময় বেশি দেয়, তখন একটা দূরত্ব সৃষ্টি হয়। এর মধ্যে যদি কেউ মাদকে আসক্ত থাকে, তাহলে দেখা যায় যে এই পরিবেশ পরিস্থিতিটা আরো খারাপের দিকে চলে যায় এবং সম্পর্কটা আসলে টিকে রাখা কষ্টসাধ্য হয়। অ্যালকোহল, ড্রাগ বা অন্য কোনো খারাপ আসক্তি বেশিরভাগ সময় বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। কারণ কোনো নারী চাইবে না তার স্বামী প্রত্যেকদিন হচ্ছে যে নেশা করে বাসায় ফিরুক। এটা কিন্তু চায় না। তো এরকম এইজন্য এ ধরনের যে আসক্তিগুলো, এগুলোই যেহেতু মেজাজের মানে স্বাভাবিকতায় থাকে না, পরিবর্তন আসে, আচরণ, ঘুমের ধরনে ঘাটতি হয়, ক্ষুধা বা পারিবারিক দায়িত্ব পালনে অনীহা, দায়িত্ব যেগুলো আছে অন্যান্য বন্ধু বা সংযোগ, এগুলো সবই নেতিবাচক একটা প্রভাব সৃষ্টি করে। সে সঙ্গে অর্থের অপচয় তো আছে এবং স্মৃতিশক্তি হ্রাস পায়। তো এইগুলোর ফলশ্রুতিতে আসলে একটা পরিবার অনেক সময় আর টিকতে পারে না। এছাড়া অতিরিক্ত সীমাবদ্ধতা এবং প্রত্যাশা, যদি একে অপরের কারোর উপরে যদি তার সাধ্যের অতিরিক্ত সীমাবদ্ধতা যদি আহ, থাকে বা তার প্রতি যদি অনেক বেশি প্রত্যাশা করা হয়, তাহলে সেটাও কিন্তু খারাপের দিকে চলে যায়। যে প্রত্যাশার বোঝা অনেক সময় এটাকে জটিল করে তোলে, যে স্বামী বা স্ত্রী আমাদের কাছে পুতুলের মতো আচরণ করুক, এটা আমরা কিন্তু আশা করি। বিশেষ করে একজন মেয়ের ক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আশা করে যে সে একেবারে সবকিছু স্মুথলি সে সামাল দেবে। কিন্তু তাই কি একজন মানুষের পক্ষে সম্ভব? সেটা কিন্তু আসলে হয়ে ওঠে না, সম্ভবও না, সঠিকও না। তো এই যে প্রত্যাশা, এই অনেক ক্ষেত্রে এই প্রত্যাশাটা আসলে পূর্ণ করতে না পারলে তখন সংকট সৃষ্টি হয়। আবার শুধু যে আহ স্ত্রীর প্রতি যে প্রত্যাশা পুরুষদের শ্বশুরবাড়ি মানে বাড়ি থেকে করা হয় তা কিন্তু না। পাশাপাশি স্বামীর যে ইনকাম হয়তোবা যেটা আছে সেটার থেকেও যদি বেশি প্রত্যাশা থাকে স্ত্রীদের গয়নাগাটি কেনার ব্যাপারে বা এরকম, সেটাও কিন্তু একটা সংকট সৃষ্টি হয়। বা শুধু যে গয়নাগাটি তা না, অর্থকড়ির ব্যাপারে যে তার হাতে ইনকাম যা, তার থেকে বেশি যদি চাপ দেয় তখন কিন্তু তার জন্য বার্ডেন হয়ে যায়। তা এই যে তাই সবাইকে স্বাধীনতা দেওয়া উচিত, একইভাবে অতিরিক্ত নিষেধাজ্ঞাও বা বিধিনিষেধ যদি চাপাচাপি করা, সেটাও কিন্তু সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আপনি যদি একজনকে প্রয়োজনের চেয়ে বেশি বেঁধে রাখেন, তবে সে আপনার কাছ থেকে দূরে সরে যেতে চাইবে। এছাড়া সামাজিক এবং ধর্মীয় মতানৈক্য একটা বড় কারণ, যে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পার্থক্য এই দাম্পত্য জীবনে বিরোধের সৃষ্টি করে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি ধর্মীয় অনুশাসন নিয়ে মতানৈক্য থাকে, তাহলে তা নেতিবাচক প্রভাব পড়ে। হয়তোবা স্বামী চাচ্ছে যে স্ত্রী একটু ধর্মকর্ম বেশি পালন করবে, সে হয়তো বা আগে মাথায় ওড়না দিত না, এখন হয়তো তাকে চাপ দেওয়া হচ্ছে যে একেবারে যাতে মুখ ঢেকে বোরকা পরে চলে। তো এরকম যদি চাপ দেয়, একটা উদাহরণ দিয়ে বললাম। আবার হাজবেন্ড হয়তো বা ধর্মকর্ম খুব একটা প্র্যাকটিস করে না, কিন্তু ওয়াইফ হয়তো বা ভালো মানে ধর্মভীরু, তাকে বলে যে না, ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলা দরকার, নামাজ রোজা বা এগুলো। তখন দেখা যাচ্ছে যে সেও হয়তোবা এর আগে ওই অভ্যাস তার খুব একটা নাই, তখন তার মধ্যে এই অনুশাসন গুলো অনেক ক্ষেত্রে উভয়ের মধ্যে একটা নেতিবাচক দূরত্ব সৃষ্টি করে, যে না আমি তাকে এগুলো বোঝাচ্ছি কিন্তু সে বুঝতেছে না বা এরকম। এছাড়া সামাজিক দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অযৌক্তিক যে প্রত্যাশা অনেক সময় সম্পর্কের ভাঙন সৃষ্টি করে। দুজনের মধ্যে যদি মিলের থেকে অমিল বেশি হয়, তাদের কথা ও কাজের মধ্যে যদি অনেক বেশি পার্থক্য ধরা পড়ে, তবে সেগুলো বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। দুজনের আলাদা মূল্যবোধ, যৌন জীবনের সমস্যা, ধর্মীয় পার্থক্য ইত্যাদি ভাঙনের কারণ হতে পারে। এছাড়া পরস্পরের স্বাধীনতা খর্ব করাও বিচ্ছেদের একটা বড় কারণ। যৌতুক এবং নির্যাতন, এটাও অন্যতম একটা বড় কারণ। যে যৌতুক আমাদের দেশের অন্যতম একটা সামাজিক ব্যাধি। এখানে 2018 সালেও সর্বশেষ একটা আইন আছে,
কিন্তু আসলে সেখানে বলা আছে যে যৌতুক কিন্তু একটা অপরাধ হিসেবে পরিগণিত, যেটা আইনে বলা থাকবে সেটা হচ্ছে অপরাধ। তো এই যৌতুকের জন্য স্বামী বা স্বামীর পরিবারের সদস্যদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার হন নারী, বা কখনো কখনো এই নির্যাতনের কারণে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় অনেক ক্ষেত্রে, এই যে যৌতুকের বলি হয়ে। এমন দেখা গেছে যে ৩৫ বছরের সংসার সেটাও ছেড়ে আসতে দেখা যায়, যে এখনো হয়তোবা ওই যৌতুকে বা হয়তো মা বাবা মারা গেলে একজন নারীর যে সম্পত্তির একটা প্রাপ্যতা, এগুলো নিয়েও অনেক সময় অনেক জটিলতা তৈরি হয়, যেগুলো আমাদের একটা সম্পর্ককে নষ্ট করে ফেলতে ভূমিকা রাখে। বহু বিবাহ, বাংলাদেশে বহু বিবাহের যেহেতু প্রচলন আছে, তাছাড়া পুরুষরা অনেক সময় ধর্মের দোহাই দিয়ে যে না ৪টে বিয়ে করা যায়, এরকম অনেক ক্ষেত্রে কথা বলে একাধিক বিয়ে করতে চান। কখনো কখনো গোপনে করেন, আবার সেটা যদি পরে প্রকাশ পায় তখন আরো সংকট তৈরি হয়। আর এই একাধিক বিবাহ নিয়ে দাম্পত্য জীবনে যে চরম অশান্তি সৃষ্টি হয়, তা বিবাহ বিচ্ছেদের দিকে গড়ায়। দেখা যাচ্ছে যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে, বা প্রথম স্ত্রী আছে তা সত্ত্বেও হয়তো বা আরো বিয়ে করছে, তখন দেখা যাচ্ছে যে ওই প্রথম স্ত্রী ওইটাকে আসলে খুব একটা সহ্য করতে চায় না, কারণ স্বামীর ভাগ কোনো স্ত্রী কিন্তু অন্যকে দিতে চায় না, মানে পারতপক্ষে আর কি। তো এই অনেকগুলো কারণ আমরা দেখার চেষ্টা করলে এর একটা দেখবো প্রভাব, যে একটা মানসিক একটা প্রভাব তৈরি হয়, সেটা ওই উভয় ব্যক্তির উপরে যেমন পড়ে, সন্তানদের মানসিক স্বাস্থ্যের উপরেও পড়ে। এখানে বিবাহ বিচ্ছেদের ফলে কি হচ্ছে, হতাশা, আত্মবিশ্বাসের অভাব, একাকিত্ব অনুভূত হওয়া, এটা বিষণ্ণতা বা আত্মহত্যার দিকে অনেক ক্ষেত্রে চলে যায়। সন্তানদের যে মানসিক একটা আঘাত, যখন মা বাবার সেপারেশন হয়, তখন সন্তানদের উপরে খুব একটা নেতিবাচক প্রভাব পড়ে, তারা অভিভাবক শূন্য হয়ে পড়ে, বা পিতামাতার যে আদর স্নেহ, মায়া মমতা, ভালোবাসা, এগুলো থেকে বঞ্চিত হয়। পারিবারিক সম্পর্কের একটা ক্ষতি তৈরি হয়, যে বিচ্ছেদ হলে এখানে যে সম্পর্কগুলো আসলে আর মজবুত থাকে না, টেকসই হয় না। আর্থিক তো প্রভাব আছেই, যে নারীর অর্থনৈতিক স্বাধীনতার একটা অভাব তৈরি হয়, যেহেতু বেশিরভাগই হচ্ছে যে নারীরা কর্মজীবী নন, স্বামীর আয়ের উপরে নির্ভর করেন, এই জন্য হচ্ছে যে তার জীবিকা নির্বাহের জন্য হিমশিম খেতে হয়। আহ, আর যদি সন্তান সন্ততি থাকে, সেগুলো লালন পালনীয়। তারপর আয় ভাগাভাগি এবং সম্পত্তির বিতরণ, যে বিবাহ বিচ্ছেদের পরে যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হয়। আহ, আর সন্তানদের লালন পালনের খরচের একটা বিষয়, যে আসলে কে খরচ বহন করবে, কার কাছে সন্তানাদি থাকবে, এগুলো নিয়ে অনেক জটিলতা তৈরি হয়, অর্থ সংশ্লিষ্ট বিষয় সহ। সামাজিক প্রভাব, যেহেতু আমরা এটাকে খুব একটা ভালো চোখে দেখি না, যে কোনো সেপারেশনটাকে, এর ফলে একজন পুরুষের কিন্তু খুব একটা দোষ দেওয়া হয় না, কিন্তু একজন নারী যদি সেপারেশন হয়ে যায়, তখন পরের বার বিয়ে করার ক্ষেত্রে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়। তখন বলে যে আগে তো একটা সংসার করতে পারোনি, এই সংসারে কি টিকতে পারবা না, যে তুমি তো আগের পারে হচ্ছে যে স্বামী সংসার কি নিয়ে আগলে রাখতে পারোনি, এই নতুন জায়গায় বিয়ে হলে তখন বলবে না তুমি আবার এটাও ছেড়ে দিয়ে চলে যাবে না। তো এরকম বিভিন্ন ভাবে অবজ্ঞার শিকার হতে হয় নারীদেরকে, পুরুষদের কিন্তু অতটা খুব একটা মানুষ খারাপ ভাবে বলে না। আর এই পরিবারে তো একটা ভাঙন তৈরি হয়, কলঙ্কের একটা দাগ তৈরি হয়। অনেকেই বলেন যে একবার বিয়ে ছাড়াছাড়ি হয়ে গেলে আহ একটা সংকট তৈরি হবে, যে একটা কলঙ্কের ছাপ পড়বে একজন নারী বা পুরুষের জীবনে, যে তার প্রথম বিবাহটা ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, এরকম। এছাড়া সন্তানদের উপর তো প্রভাব পড়বেই, তার শিক্ষা, তার ব্যক্তিত্ব বিকাশ, তার আর্থিক সুরক্ষা, সার্বিক দিক দিয়ে তাদের জীবনে একটা বড় সংকট তৈরি হবে। সাংস্কৃতিক এবং নৈতিক প্রভাব, যে এখানে একটা পরিবর্তন আসবে, যেমন পারিবারিক মূল্যবোধের ক্ষতি, যে অনেক সময় দেখা যাবে যে ওই পরিবারে আহ, যদি কোনো ছাড়াছাড়ি ঘটনা ঘটে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে সেই ছেলে বা মেয়ের পরবর্তী ভাই বোনদের বিয়ের ক্ষেত্রে একটা আহ, নেতিবাচক প্রভাব তৈরি হয়, যে না ওর আগের ভাই বোনদের এই কেস ঘটছে, তাহলে ইয়ে আবার ঠিকঠাক মতো সংসার করতে পারবে কিনা, এরকম একটা তৈরি ইয়ে হয়। বা হয়তোবা বড় বোনের ছাড়াছাড়ি হয়ে গেছে কোথাও, এখন তাকে বিয়ে না দেওয়া পর্যন্ত পরের বোনগুলোকে বিয়ে দিতে পারছে না, এরকম অনেক সময় মানে জটিলতা তৈরি হয়। এছাড়া যৌথ পরিবার ব্যবস্থা একটা দুর্বলতা তৈরি হচ্ছে, যে আহ, এই যৌথ পরিবার থেকে দূরে থাকার কারণে এই সামাজিক সংহতি গুলো কিন্তু কমে যাচ্ছে, যে মা বাবারা হয়তোবা বয়োজ্যেষ্ঠ মা বাবারা গ্রামে থাকছেন, আর সন্তানরা হয়তোবা চাকরি বাকরির সুবাদে হয়তো অন্যত্র থাকতে হচ্ছে, এই ফলে তো যৌথ পরিবার থেকে তাদের একটা দূরত্ব তৈরি হয়। বিয়ে সম্পর্কে একটা নেতিবাচক ধারণা,
যখন একটা পরিবারে কেউ এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন, তখন পরিবারে অন্য অবিবাহিত সন্তানদের মধ্যেও একটা ভয় বা আশঙ্কা কাজ করে যে না, আমার ওই ভাই বা বোন বা ওই আত্মীয়ের এ, এইজন সে বিবাহের ক্ষেত্রে এই নেগেটিভ একটা এক্সপিরিয়েন্স হয়েছে তার। তখন অন্যরাও একটু নেগেটিভলি ভাবে যে না, দ্বিতীয়বার ভাবে যে আমি আবার বিয়ে করব কিনা, বা যাদের জীবনে ঘটনাটা ঘটছে তারাও দ্বিতীয়বার ভাবে যে না, আমি আবার বিয়ে করতে গেলে আমি সেই সংসারে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো, সেটা একটা বিষয়। এছাড়া ভবিষ্যৎ সম্পর্কে একটা অনিশ্চয়তা তৈরি হয়, নতুন সম্পর্কে গঠনে যে অনীহা তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আর একটা বিয়ে করছে না, কিন্তু মানে অনৈতিক একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে, যে তার মানসিক এবং আর্থিক চাপ থেকে মুক্ত পাওয়ার জন্য হয়তোবা কখনো কখনো মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, বা অন্য কোনো পর স্ত্রী বা পর পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে, যে ওই মানে মানসিক একটা অবসাদ দূর করার জন্য হয়তো অন্য কোনো কারোর সাথে কথা বলতে বলতে সে হয়তো মেন্টাল সাপোর্ট দিতে দিতে একটা পর্যায়ে সে হয়তোবা তাকে খারাপের দিকে নিয়ে যেতে পারে। তো এরকম অনেক ক্ষেত্রে একটা ভবিষ্যৎ খারাপের দিকে চলে যায়। তো আমরা দেখি যে ব্যক্তি পর্যায়ে যে শুধু একটা প্রভাব পড়ে তা কিন্তু না, এটা পুরো সমাজে একটা নেতিবাচক প্রভাব পড়ে। আমরা চেষ্টা করব যে আসলে যে কোনো পরিবারকে যাতে টিকিয়ে রাখা, উভয় স্যাক্রিফাইস করে, হয়তো অনেক ক্ষেত্রে অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না টিকে থাকা, তখন দেখা যাচ্ছে যে তাদের এই সেপারেশন হয়ে যায় আর কি। এর জন্য বোঝাপড়াটা খুব জরুরি। যদি উভয়েরই বোঝাপড়াটা ভালো হয়, তাহলে দেখা যাবে যে এই মানে যে প্রভাবগুলোর কথা আমরা বলেছি সেগুলো কমিয়ে আনা সম্ভব। অনেক সময় মনোরোগ বিশেষজ্ঞের সাথে কাউন্সেলিং করেও এই প্রবলেম গুলো ওভারকাম করা যায়। এর পাশাপাশি সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা বাড়িয়ে দিলে দেখা যাবে যে আমাদের এই বিবাহ বিচ্ছেদের পরিমাণটাও কমে যাবে। ঠিক একইভাবে নেতিবাচক প্রভাবগুলো কমিয়ে আনা সম্ভবপর হবে। তো এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।